জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি। ধমক দিয়ে বন্ধ করা যাবে না নির্বাচন। ক্ষমতায় গেলে ঋণ নির্ভরতা ও টাকা ছাপানো কমাবে বিএনপি। চানখারপুরে 6 জনকে হত্যায় সাক্ষ্য গ্রহণ। আশুলিয়ায় মরদেহ পোড়ানোয় অভিযোগ গঠনের আদেশ 21 আগস্ট। প্লট নিতে শেখ হাসিনাকে চাপ দেন টিউলিপ সিদ্দিক। 3 মামলায় আসামিদের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য। দেশ বরেণ্য বুদ্ধিজীবী যতীন সরকার আর নেই। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকাল যাত্রার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শাহরিয়ার। শুরুতে থাকছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের খবর। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। মালয়েশিয়ার কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কাজ করছে তার সরকার। মালয়েশিয়া থেকে আরো জানাচ্ছেন সম্রাট হোসেন, ক্যামেরাতে ছিলেন সুমন আহমেদ। মালয়েশিয়া সফরের শেষ দিন কেবাংসাং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. We need big changes in our economy. This includes supporting entrepreneurs, turning everybody into entrepreneurs, investing more in education and technology, and working closely with our international and our regional partners. দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ চলছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, গণতন্ত্র শক্তিশালী করতে জনগণের অংশীদারের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে তার সরকার অঙ্গীকারবদ্ধ। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. 3 দিনের সফর শেষে আজ দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। মালয়েশিয়ায় 10,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, আর এই বাংলাদেশি শিক্ষার্থীদের গ্রাজুয়েট প্লাস ভিসা দেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। এতে করে প্রথমবারের মতো পড়াশোনা শেষে কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। সম্রাট হোসেন, চ্যানেল 24, সেলেঙ্গার, মালয়েশিয়া। প্রধান উপদেষ্টার সফর নিয়ে জানাতে মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন। সম্রাট হোসেন, প্রধান উপদেষ্টা 3 দিনের সফরে 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। অভিবাসন থেকে শুরু করে শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা নিয়ে কথা হয়েছে। তো তার এই 3 দিনের সফর নিয়ে আপনার বিশ্লেষণ যদি জানতে চাই দিন শেষে। ধন্যবাদ শাহনাজ আপনাকে। মূলত মালয়েশিয়ার এই প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে কিন্তু নানান প্রত্যাশা ছিল, বিশেষ করে যেহেতু মালয়েশিয়ায় বলা হয়ে থাকে যে 10 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করে থাকেন, সেখানে কাজ কিংবা বিভিন্ন পেশায় যারা এখানে রয়েছেন। তো শুরু থেকেই একেবারে এই প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বসিত ছিল। বিশেষ করে প্রথম দিন অর্থাৎ মালয়েশিয়াতে প্রধান উপদেষ্টার যে এই সফরকে ঘিরে, অর্থাৎ এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রথম যে বৈঠকটি ছিল, সেখানে কিন্তু 5টি এমইউ অর্থাৎ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, পাশাপাশি 3টি নোট বিনিময় হয়। এখানে কিন্তু
মালয়েশিয়ার অর্থাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ করে এই যে বাংলাদেশি যারা এখানে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করছেন তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এখানে কথা হয়, বিশেষ করে গতকাল সেটি। এরপর আমরা দেখেছি গতকাল দিন শেষে এখানে বাংলাদেশি যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি রয়েছে তাদের সাথে কিন্তু প্রধান উপদেষ্টা একেবারে সামনাসামনি কথা বলেন, সেখানে তাদের বিভিন্ন যে সমস্যা সেই সমস্যার কথা তারা তুলে ধরেন, সেগুলোও কিন্তু শুনেন। সেখানে নির্বাচন প্রসঙ্গ নিয়েও কথা হয়েছে, সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে এই প্রবাসীদের ভোটার করার যে বিষয়গুলো সেগুলো নিয়েও কিন্তু কথা হয়েছে। পাসপোর্ট সেবা এই যে জটিলতা সেগুলো নিরসনের জন্য কাজ করছে সরকার, এগুলো কিন্তু বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আজকে মূলত সকালেই প্রধান উপদেষ্টা এখানকার শ্রীলঙ্কার যে প্রদেশ রয়েছে সেই প্রদেশে যান, সেখানে তাকে ডক্টরেট যে ডিগ্রি সেই উপাধি দেওয়া হয়। এরপর সেখানে কিন্তু নির্বাচন নিয়ে কথা হন। পরে কিন্তু মালয়েশিয়ার যে শিক্ষামন্ত্রী তিনি কিন্তু যে প্রবাসী বাংলাদেশি যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে অর্থাৎ তাদের গ্রাজুয়েট প্লাস ভিসা সুবিধা দেওয়ার ইঙ্গিত কিন্তু দেন। এতে করে কিন্তু এখানকার যে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এক ধরনের আশার আলো দেখছেন, কেননা অন্যান্য দেশের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা শেষে চাকরি করতে পারলেও বাংলাদেশিরা পারেন না। তো সব মিলিয়ে বলা চলে আমাদেরকে গতকালই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিষয়গুলো জানানো হয়েছে যে এই আলোচনা ফলপ্রসূ এমনকি ইতিবাচক। জি, সম্রাট হোসেন, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে জানাচ্ছিলেন সম্রাট হোসেন, যুক্ত হয়েছিলেন মালয়েশিয়া থেকে। ফেব্রুয়ারিতে ভালো একটি নির্বাচন দিতে চায় সরকার। সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে সচেষ্ট থাকবে অন্তর্বর্তী সরকার। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে, পরিবর্তন করতে হবে সংস্কৃতির। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহায়তা দিচ্ছে অর্থ মন্ত্রণালয়। সর্বজনীন পেনশন স্কিমে সব পেশার মানুষ কেন আসছে না সেটি খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন তিনি। কালো টাকা যেটা আমরা কালো টাকা দুইটা জিনিস, একটা হলো উৎসটা আর একটা হলো প্রসেসটা। আমরা চেষ্টা করছি উৎসটা বন্ধ করতে। রাজনৈতিক জিনিস আমি সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে। এখন যদি ওনারা যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে এসে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে এটা কিছু ডিফিকাল্ট। তো কিন্তু এটা লাগবে যদি আমরা সঠিক এসে চাই। ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। একটি পক্ষের ভোট হতে না দেওয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি মনে করে বিএনপি। এ মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন। অনেক কথা শুনতে পাই, কেউ বলেন হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। সেজন্যই আজকে আমরা আশঙ্কিত হই অনেক সময় যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় নির্বাচনের খবরে বাংলাদেশে বিনিয়োগের জন্য দেশি বিদেশি বিনিয়োগকারীরা প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্র্যাক ইপিএল আয়োজিত ফরেন ইনভেস্টর সামিট অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঋণ নির্ভরতা ও টাকা ছাপানো কমিয়ে টেকসই অর্থনীতি গড়ে তুলবে। ইতিমধ্যে নির্বাচনের খবর দেশে বিদেশে সব জায়গায় চলে গিয়েছে। যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে, যার ফল আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকে বিশাল একটা ডেলিগেশন জাপান থেকে আসছে। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোতে বিচার শুরু হবে কিনা জানা যাবে 21 আগস্ট। আজ দুপক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই দিন ঠিক করে দিয়েছেন। প্রসিকিউশন বলছে, অভিযোগ গঠন করে বিচার শুরু করাই হবে যুক্তিযুক্ত। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যায় একদিনের সাক্ষ্য নেওয়া হয়েছে 3 জনের, যেখানে চানখারপুল হত্যায় শেখ হাসিনা কাদেরের সাজা চেয়েছে সাক্ষীরা। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন আশুলিয়ায় 6 মরদেহে আগুন দেয়া হয়। 1 মাস পর এই ভিডিও ভাইরাল হলে বিভৎসতা দেখে হতভম্ব হয়ে যায় পুরো দেশ। এ ঘটনায় অভিযোগ জমা হয় ট্রাইব্যুনালে। আশুলিয়া মরদেহ পোড়ানোর ঘটনায় আশুলিয়ার সাবেক এমপি
পলাতক সাইফুল ইসলাম সহ 16 জনের অপরাধের প্রমাণ পায় তদন্ত সংস্থা। বুধবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। গ্রেপ্তার 8 জন সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। 21 আগস্ট 2025 তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে। ওই দিন নির্ধারণ হবে যে আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে নাকি ওনারা এই অভিযোগ থেকে অব্যাহতি পাবেন। এই আইনের মধ্যে থেকে ট্রাইব্যুনাল অতি দ্রুত ট্রায়াল সম্পন্ন করার জন্য যা যা করার ওনারা তাই করবেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেন আসামিরা। বলেন এ হত্যাকাণ্ড ও মরদেহ পোড়ানোয় তাদের দায় নেই। ভিডিও ফুটেজে ক্লিয়ারলি যে থানা থেকে অনেক অফিসার বের হচ্ছে, আমার সাথে যে আমার যে কনস্টেবল তারাও কিন্তু এই মামলার আসামি হয় নাই। ফরমাল চার্জে বলা হয়েছে যে ঘটনার সময় আরাফাত উদ্দিন উপস্থিত ছিল। এছাড়া আরাফাত উদ্দিনের বিরুদ্ধে আর যে এলিগেশন, কোনো এলিগেশনে আরাফাত উদ্দিনের বিপক্ষে আসে না, তাই আমরা আরাফাত উদ্দিনের পক্ষে আমরা ডিসচার্জ চেয়েছি। এদিকে চাংখারপুলে আনাস সহ 6 জনকে হত্যায় একদিনে শেখ হাসিনা কাদেরের বিচার চেয়ে সাক্ষ্য দিয়েছেন 3 সাক্ষী। 20 আগস্ট এ মামলায় 7ম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। সরাসরি যারা প্রত্যক্ষ করেছে সাক্ষী, যারা ভিডিও ধারণ করেছে তারা এসে ট্রাইব্যুনালে সাক্ষ্য ইতিমধ্যে দিয়ে গিয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের জন্য শেখ হাসিনাকে চাপ দিয়েছিলেন টিউলিপ সিদ্দিক। পরে রাজুকের আবাসন নীতিমালা না মেনে শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানা সহ তার পরিবারের নামে 30 কাঠা প্লট বরাদ্দ নেওয়া হয়। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, রেহানা, টিউলিপ সিদ্দিক সহ 23 জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যে এসব জানিয়েছেন দুদক কর্মকর্তারা। প্রধানমন্ত্রী থাকার সময় পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার ছেলে মেয়েরা। এই কথা জানার পর নিজের নামেও প্লট বরাদ্দ চান ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। বুধবার ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে এমন সাক্ষ্য দেন দুদকের কর্মকর্তারা। প্লট বরাদ্দের জন্য ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনার উপর টিউলিপ সিদ্দিক চাপ প্রয়োগ করেন বলেও জানান সাক্ষীরা। আদালতকে সাক্ষীরা জানান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষমতার অপব্যবহার করে রাজুক চেয়ারম্যানকে প্লট বরাদ্দের জন্য নির্দেশ দেওয়া হয়। অবৈধভাবে তার সুবিধা পাওয়ার আশায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে নির্দেশনা গিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তারা এই প্লট বরাদ্দের বিষয়ে তারা রাজুকের যে চেয়ারম্যান তাকে সুপারিশ করেছে বা নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী তাকে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। রাজধানীতে একাধিক স্থাবর সম্পত্তি থাকার পরেও কোনো আবেদন ছাড়াই শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক প্লট বরাদ্দ নেন বলে জানান সাক্ষীরা। দুদকের আইনজীবীরা বলেন রাজুকের আবাসন নীতিমালার আইন লঙ্ঘন করেছেন আসামিরা। ওনার বিভিন্ন জায়গায় ফ্ল্যাট, প্লট এবং জমি থাকা সত্ত্বেও উনি সেগুলো কনসিল করে ওনার হলফনামায় ওটা কনসিল করে তিনি সেই প্লট উনি বরাদ্দ নিয়েছেন। এর আগে সোমবার একই অভিযোগে আলাদা 3টি মামলার সাক্ষ্য নেওয়া হয়। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের খবরে কয়েকদিন ধরে চলছে নিন্দার ঝড়। এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে ভোলাগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নীল মাহবুব। নীল মাহবুব, প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে এই সাদা পাথর লুটে স্থানীয়দের দায়বদ্ধতা কেমন ছিল, তারা কেন প্রতিবাদ করেননি, প্রশাসনকে জানাননি? আরেকটি বিষয় জানা ছিল যে আজকে দুদকের প্রতিনিধিরা সাদা পাথর লুটের স্থান পরিদর্শনে গিয়েছেন, আসলে তারা কি জানতে চেয়েছেন? ধন্যবাদ শাহনাজ, আপনি যে প্রশ্নটি আমাকে আসলে করলেন ঠিক একই প্রশ্ন যে স্থানীয় যারা আছেন, যারা আসলে এই পর্যটন শিল্পের উপর অর্থাৎ ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় পর্যটন শিল্পের উপরে আসলে বেঁচে থাকেন, তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে এই ঘটনা আসলে লুটের ঘটনা যখন ঘটছিল তখন আপনারা বাধা দেননি বা বাধা দিয়েছেন কিনা। তারা বলছে যে আসলে আমাদের সংখ্যায় যারা লুটেরা ছিল তাদের সংখ্যা আসলে এত বেশি ছিল যে তাদের পক্ষে সেই বাধা প্রদান করাটা আসলে সম্ভব হয়নি। হাজার হাজার মানুষ কিন্তু আসলে এই লুটের সাথে জড়িত ছিল এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে 10 নম্বর ঘাট এবং এখান থেকে দূরে আমরা দেখতে পাচ্ছি যে ভোলাগঞ্জের সাদা পাথর যে এলাকাটা সেটি, এবং এটি কিন্তু 15 একরের উপরে এই পর্যটন এলাকাটা। তবে এখন যে দৃশ্যটা আমরা দেখে এসেছি তাতে বলতেই পারি সেটা হচ্ছে যে এই 15 একরের 80% জায়গা থেকে আসলে সাদা পাথর উধাও হয়ে গেছে, বাকি 20% জায়গায় এখনো পর্যন্ত কিছু সাদা পাথর দেখা যাচ্ছে, যে জায়গাটি আসলে
বিজিবি যে ক্যাম্প আছে সেই ক্যাম্প সংলগ্ন, যার ফলে ওই জায়গা থেকে কিন্তু লুটেরা, যারা পাথর লুটেরা, তারা কিন্তু পাথর লুট করতে পারেনি। এবং এই যে 10 নম্বর ঘাটের কথা বললাম, এই 10 নম্বর ঘাট সহ আরও কিছু ঘাট আছে, যেমন দয়ার বাজার ঘাট এবং কালাই রাগ ঘাট। এই ঘাটগুলো দিয়েই আসলে যে বার্কি নৌকাতে আপনার এই পাথরগুলো তোলা হয়েছে, সেই পাথরগুলো এই বার্কি নৌকা করে এই ঘাটগুলোতে আসলে নামানো হয় এবং স্থানীয় যে ব্যবসায়ীরা ছিল তারা কিন্তু সেখান থেকে তা ক্রয় করে নেয়। এবং আরও একটি বিষয় আমরা জেনেছি, সেটি হচ্ছে যে এই ছোট ছোট নৌকা কিন্তু এই ধলাই নদীর মাঝপথেই কিন্তু বড় নৌকাতে আসলে এই পাথরগুলো দিয়ে দিয়েছে এবং পরবর্তীতে ছাতক হয়ে এই পাথরগুলো বিভিন্ন জায়গায় চলে গেছে। এবং আমরা এটাও শুনেছি যে 10টি বার্কি নৌকার যে পাথর, সেটি কিন্তু ক্র্যাশার যে মেশিন আছে সেখানে কিন্তু 1 ঘন্টার মধ্যে সেটি ক্র্যাশ করে ফেলা যায়। এবং এরপরে যখন এই ঘটনাগুলো ঘটে তখন কিন্তু উপদেষ্টারাও এখানে এসেছিল এবং উপদেষ্টারাও কিন্তু আসলে যারা পাথর লুট করছে তাদের ক্ষোভের মুখেও আসলে পড়েছিল। এবং এরপরে প্রশাসন যেটি করেছে সেটি হচ্ছে প্রায় শতাধিক ক্র্যাশার মেশিন যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের বিদ্যুৎ সংযোগ আপাতত বিচ্ছিন্ন করে দিয়েছে। এবং এই বিগত কয়েকদিন তারা অভিযান পরিচালনা করেছে, যার ফলে এখন আমরা স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি যে 2-3 দিন হলো আসলে পাথর লুটেরা যারা ছিল তাদের আনাগোনা আসলে একেবারেই কমে গেছে, নেই বললেই চলে। তবে যা হবার তা কিন্তু হয়ে গেছে এর আগে, অর্থাৎ বলাই যায় যে আয়েশ করে তারা তাদের খায়েশটা আসলে মিটিয়ে নিয়েছে। এবং প্রকৃতির যে সৌন্দর্য এবং এই যে পর্যটন এলাকা আসলে যেটার উপরে নির্ভরশীল ছিল, সেই সৌন্দর্যকে কিন্তু তারা লুট করে নিয়ে গেছে। এবং আমরা জেনেছি যে জাফলংয়েও আসলে একই ঘটনা ঘটেছে। তবে সাদা পাথরের ঘাঁটি বলতে কিন্তু এই ভোলাগঞ্জই, এবং এই ভোলাগঞ্জে জাফলং ছাড়াও কিন্তু আরও 10টি জায়গা আছে যে জায়গা থেকে অবৈধভাবেই কিন্তু এইভাবে পাথর তোলার কাজ কিন্তু আসলে তারা করছিল। এবং আমরা পরিবেশবাদীর সাথেও কথা বলেছি, যারা পরিবেশ কর্মী আছে তাদের সাথে কথা বলেছি, এবং সরকারিভাবে এখন পর্যন্ত আসলে ক্ষয়ক্ষতি বা কী পরিমাণ পাথর উত্তোলন করা হয়েছে, এখান থেকে লুট করে নেওয়া হয়েছে, সেটা কিন্তু কোনো হিসেব নেই। তবে পরিবেশ কর্মীরা বলছেন যে বিগত 1.5 দশকে আসলে যে পরিমাণ পাথর আসলে লুট করা হয়েছে এই 10 মাসে, অর্থাৎ 5 আগস্টের পরবর্তী সময়ে তার থেকে বেশি পাথর কিন্তু এখান থেকে লুট করে নেওয়া হয়েছে। এবং তারা বলছে যে এটা প্রায় 200 কোটি টাকারও উপরে হতে পারে। তবে সেটা সঠিক হিসাব কিন্তু এখন পর্যন্ত আসলে কারো কাছে নেই। এবং আমরা ভোলাগঞ্জে যখন ছিলাম তখন কিন্তু দুদক থেকে 9 সদস্যের তদন্ত কমিটি এসেছে এবং তারা তদন্ত করছে যার কারা এর সাথে জড়িত আছে, এবং তদন্ত সাপেক্ষে তারা আসলে রিপোর্ট প্রদান করবে। তবে তারা যেটি বলছেন যে স্থানীয় যে প্রশাসন ছিল তাদের দায়বদ্ধতা অবশ্যই আছে, তাদের গাফিলতি অবশ্যই আছে, নইলে এত বড় ঘটনা কিন্তু এখানে আসলে ঘটতে পারতো না। এবং জি, নীল মাহবুব, আপনাকে ধন্যবাদ। সিলেটের ভোলাগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নীল মাহবুব। প্রগতিশীল বামধারার বুদ্ধিজীবী, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক, শিক্ষক যতীন সরকার আর নেই। আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। বার্ধক্যজনিত সহ নানা অসুখে গেল কয়েক বছর ধরে ভুগছিলেন অধ্যাপক যতীন সরকার। চিকিৎসকরা জানিয়েছেন গত জুন মাসে হঠাৎ গুরুতর অসুস্থ হলে তাকে নেওয়া হয় ঢাকার একটি হাসপাতালে। সেখানে চিকিৎসায় সুস্থ হয়ে নেত্রকোনার বাড়িতে চলে যান। পরে গত শুক্রবার থেকে ফের অসুস্থ হয়ে ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর আইসিইউতে থাকা অবস্থায় আজ মারা যান এই শিক্ষাবিদ। অধ্যাপক যতীন সরকার স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার সহ নানা সম্মাননায় ভূষিত হয়েছিলেন। মৃত্যুকালে দেশ বরেণ্য এই লেখকের বয়স হয়েছিল 90 বছর। এই বিষয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ কর্ণিক। সুলতান মাহমুদ কর্ণিক, অধ্যাপক যতীন সরকারের মরদেহ এখন কোথায় রাখা আছে, কখন দাফন করা হবে, সব বিষয়ে আমাদের জানান। শাহনাজ, খবরটি শোনার পরপরই আমরা যারা সংবাদকর্মীরা আছি তারা প্রত্যেকেই মেডিকেল কলেজে চলে আসি এবং এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক আছেন জাকিউর রহমান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে গেল শুক্রবার থেকে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হন এবং শুরু থেকে তিনি আইসিইউতে ছিলেন এবং এই আইসিইউতে থাকা অবস্থায় আজকে ঠিক 2:45টায় তার মৃত্যু হয়। তিনি বলেছেন যে এই দেশ বরেণ্য শিক্ষাবিদের জন্য শুরুতে তিনি আসার পরে সর্বোচ্চ চিকিৎসা সেবা যেটা নিশ্চিত করা হয় তার জন্য এখানে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল এবং সেই অনুযায়ী চিকিৎসা সেবা চলছিল। তিনি আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই তিনি নানান ধরনের জটিল রোগে ভুগছিলেন
মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। পরিবারের যে সকল সদস্যরা আছেন তারা বর্তমানে আইসিইউতে অবস্থান করছেন, আইসিইউর সামনে অবস্থান করছেন। মরদেহ এখনো পর্যন্ত আইসিইউতেই রয়েছে। যিনি দায়িত্বপ্রাপ্ত এখানকার উপপরিচালক আছেন তিনি বলছেন যে কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার পর পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। পরিবারের লোকজন যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তার নিজ গ্রামের বাড়ি সেখানের দিকে তারা নিয়ে যাবেন। তো কখন কিভাবে নিয়ে যাবেন সেই বিষয়টি তারা বলছেন যে কিছুক্ষণ পরে আরো বিস্তারিত আমাদের কাছে জানাবেন। প্রায় 42 বছরের শিক্ষকতা শেষে তিনি 2002 সালে অবসরে যান। তিনি পুরোটা সময় জুড়েই ময়মনসিংহে থাকতেন। গত জুন মাসে কিছুদিন আগে জুন মাসে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন, পড়ে গিয়ে আহত হন মূলত। তারপরে ঢাকায় একটি হসপিটালে চিকিৎসা নেন এবং সেখান থেকে সুস্থ হয়ে তিনি বাড়িতে এসেছিলেন। গেল শুক্রবার তিনি অনেক বেশি অসুস্থ হওয়ার কারণে পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করেছিল। আজকে তার মৃত্যু হয়। শাহনাজ। জি, সুলতান মাহমুদ কনিক, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক যতীন সরকারের সৎকার কখন, কোথায়, কিভাবে হবে এ নিয়ে জানাচ্ছিলেন সুলতান মাহমুদ কনিক। বিকাল 4টার খবরে নিচ্ছি বিরতি, কিছু একটু পরেই। ফারাক্কা বাঁধের গেট খুলে দেয় ভারত থেকে নেমে আসা উজানের ঢল, আর বৃষ্টিতে অব্যাহত আছে পদ্মার পানি বৃদ্ধি। প্লাবিত হয়েছে চরাঞ্চলের নিচু এলাকা। চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জে প্লাবিত হয়েছে 5টি ইউনিয়ন, ডুবে গেছে ফসলের ক্ষেত। পানি উন্নয়ন বোর্ড বলছে মঙ্গলবার থেকে পানি বৃদ্ধির হার কমতে শুরু করেছে, তাই নতুন করে কোনো এলাকা তলিয়ে যাওয়ার শঙ্কা নেই। ফরিদপুরে তলিয়ে গেছে পদ্মা নদীবর্তী চরাঞ্চল, এতে ফসল এবং গবাদি পশুর খাবার সংকটে বিপাকে কৃষক। বাড়ছে তিস্তা নদীর পানি, এতে লালমনিরহাট ও নীলফামারীর নিচু এলাকায় পানি ঢুকছে। আমনের ক্ষেত ও মাছের ঘের নিয়ে শঙ্কায় কৃষক। কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা এলাকা থেকে একটি মাছ ধরার নৌকা সহ 5 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। অপহৃতরা হচ্ছেন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার ইলিয়াস, আক্কেল আলী, নূর হোসেন, সাবের হোসেন ও সাইফুল ইসলাম। গতকাল নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনায় নাইখংদিয়ার কাছাকাছি এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন নৌকাযোগে নাফ নদের মোহনায় ছোট জাল নিয়ে মাছ ধরতে যান 5 জেলে। পরে আরাকান আর্মির সদস্যরা স্পিড বোট যোগে এসে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমদুম তুমরু এলাকায় আবারও তৈরি হয়েছে আতঙ্ক। ওপারের আরাকান আর্মির সাথে আরসা আর এসও এর সংঘর্ষের পর এই আতঙ্ক আরও বেড়েছে। তাদের আশঙ্কা মিয়ানমারের এসব সশস্ত্র সংগঠনের সংঘাত সামনে আরও বাড়লে সংকটে পড়বে সীমান্ত এলাকার মানুষ। যদিও বিজিবি বলছে ভয়ের কোনো কারণ নেই। আজিম নিহাদের রিপোর্ট, ছবি তুলেছেন সাদেক হোসেন খোকা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কাঁটাতার ঘেঁষে বসবাস ঘুমদুম তুমরুর বাসিন্দাদের, যারা 2023 সালে মুখোমুখি হয়েছিলেন ভয়াবহ এক যুদ্ধ পরিস্থিতির। ওপার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে প্রাণও হারিয়েছেন এপারের বেশ কয়েকজন। 2 বছরের মাথায় একই আতঙ্ক ভর করেছে সীমান্ত ঘেঁষা মানুষের মাঝে। এই আতঙ্কের কারণ তুমরু সীমান্তের ওপারে দুপক্ষের সংঘর্ষ। আরাকান আর্মির সাথে কিছুদিন ধরে এই সংঘাতে জড়াচ্ছে আরসা সহ রোহিঙ্গাদের কয়েকটি সংগঠন। স্থানীয়রা বলছেন হঠাৎ সশস্ত্র সংগঠনগুলোর তৎপরতা বেড়ে গেছে সীমান্তে, প্রায় সময় হয়ে পড়ছে মুখোমুখি। এখানে কিছুদিন একটু নীরব ছিল, এখন হঠাৎ করে গোলাগুলি হওয়াতে আমরা তো অবশ্যই একটু আতঙ্কের মধ্যে আছি। ওগুলো তো সবসময় আতঙ্কে আছি, কারণ কোন সময় ওরা গোলাগুলি করে কোনো ঠিক সময় নির্ধারণ নেই। কোনো কারণে হুট করে যদি আমাদের বাংলাদেশি কোনো একজনের গায়ে পড়ে তাহলে তো এটা দায়ভার নেওয়ার মতো কেউ নাই। এখানে মগবাগি যারা আছে তারা ওখানে ঢুকে গেছে, আগে যারা পুরান ছিল মানে তারা যদি লড়াই করে আমরা তো বাঁচতে পারবো না, আমরা এখান থেকে ফালাতে হবে। তথ্য বলছে 2023 সালে জান্তাকে হটিয়ে সীমান্তের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি, কিন্তু এখন আরাকান আর্মিকে হটানোর জন্য তৎপর আরসা ও আরএসও। ফলে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে।
তবে এতে আতঙ্কের কারণ নেই বলছে বিজিবি। বিজিবি সর্বদা সতর্ক অবস্থায় আছে যেন আমাদের দেশের কোনো জনগণ বা নাগরিকের কোনো জানমালের ক্ষয়ক্ষতি না হয়, সেটা আমরা দেখব। মিয়ানমারের ওই পাশে যে ঘটনাগুলি ঘটছে সেটা নিতান্তই মায়ানমারের বিষয়, এগুলি আমাদের দেশের কোনো ইম্প্যাক্ট এখন পর্যন্ত নাই। শরণার্থী কমিশন বলছে সীমান্ত এবং রাখাইনের সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব পড়তে পারে রোহিঙ্গা সংকটেও। রোহিঙ্গারা যেহেতু ওই পারের জনগোষ্ঠী, সেখানকার যে কোনো পরিবর্তনের সাথেই তো তাদের জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি পজিটিভ হোক নেগেটিভ হোক। ওপারের বিভিন্ন সূত্র বলছে রাখাইন রাজ্য পুনরুদ্ধারের জন্য মাঠে নামছে জান্তা সরকার। অন্যদিকে রোহিঙ্গাদের স্বাধীনতাকামী সংগঠনগুলো আরাকান আর্মির পক্ষে না থাকায় শুধু সীমান্ত নয়, নতুন এক মেরুকরণের মুখে রাখাইন। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ নিয়ে হাইকোর্টের দেয়া রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। এর ফলে বন্ধ হয়ে গেছে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই। বীর মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নিয়ে আপিল শুনানিতে এইসব বলেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষ কেন এই মামলা দ্রুত নিষ্পত্তি চায়? প্রধান বিচারপতির এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, রায় দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টের রাজনৈতিক অবস্থান ছিল। এই মামলার কারণে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই বন্ধ হয়ে গেছে। এর আগে মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নির্ধারণ করে গ্যাজেট প্রকাশ করে সরকার। এতে মুক্তিযোদ্ধাদের বয়স 12 বছর 6 মাস নির্ধারণ করা হয়। ক্রিকেটের খবর। যথারীতি আজও ছিল বাংলাদেশ দলের ফিটনেস ট্রেনিং। সকালে প্রায় 2 ঘন্টা ফিটনেস ট্রেনার নাথান কেলির অধীনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। টাইম ট্রায়াল, স্ট্রেচিংয়ে অংশ নেন সাদা বলের ক্রিকেটাররা। তবে টেস্ট ক্রিকেটাররা একাডেমিতে স্কিল করেন। কাল বিশ্রাম নিয়ে শুক্রবার থেকে শুরু ক্রিকেটারদের স্কিল ট্রেনিং। সেখানে যোগ দেবেন হেড কোচ ফিল সিমন্স। 20 আগস্ট নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের T20 সিরিজ খেলতে সিলেট যাবে টিম বাংলাদেশ। ফুটবলের খবর। শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। প্রথম দিন যোগ দিয়েছেন 6 ফুটবলার। 24 সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে হামজা চৌধুরীকে, তবে নেই সমিত সোম। কাল আবাহনী আর পরদিন যোগ দেবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। যেহেতু স্কোপ আছে, সেজন্য 24 জনের একটি স্কোয়াড আমরা করেছি, সেখানে হামজাও আছে। সেক্রেটারিয়েট থেকে যেভাবে তাদের সাথে যোগাযোগ স্থাপন করা হয় সেভাবেই করা হচ্ছে। যেহেতু এটা একটা ক্লাবের থেকে আনতে হবে, আমরা ওইভাবে আমাদের সেই রিকোয়ারমেন্টটা তাদের ক্লাবকে দেওয়া হয়েছে।